করোনা আবহে আমরা সবাই গৃহবন্দী। এমত অবস্থায় বোলপুর হাই স্কুলের পক্ষ থেকে যে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে, আজকে আমরা সেখানে ক্লাস 12-এর দর্শনের ক্লাস শুরু করব। প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর দর্শন ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে আমি একটু পুরনো পড়া আলোচনা করতে চাই, খুবই প্রাসঙ্গিক। দেখো, আমরা যখন ক্লাস 11-এ প্রথম দর্শন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে দর্শনের আলোচনার পরিধি অত্যন্ত ব্যাপক। এক কথায় বলা যেতে পারে সমগ্র বিশ্ব জগৎই দর্শনের আলোচ্য বিষয়। তো সমগ্র বিশ্ব জগৎ যখন দর্শনের আলোচনার বিষয়, তখন এত বিশাল ব্যাপক একটা পরিধি কোনো একটা নির্দিষ্ট শাস্ত্রের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আলোচনা করা খুব অসুবিধাজনক। সেজন্য কি করা হয়েছে না, দর্শনের আলোচনার পরিধিটাকে বিভিন্ন শাখায় ভাগ করে নেওয়া হয়েছে। আমরা ক্লাস 11-এ যখন আলোচনা করেছিলাম, তখন দর্শনের ধারণা এই প্রথম চ্যাপ্টারে আমরা কি করেছিলাম না, একটি বিভাগ পেয়েছিলাম যেখানে দর্শনের বিভিন্ন শাখা বা প্রধান প্রধান শাখা নিয়ে আলোচনা করেছিলাম। সেই প্রধান প্রধান শাখা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কোন কোন শাখার কথা বলেছিলাম? জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, নীতিবিদ্যা, রাষ্ট্র দর্শন, সমাজ দর্শন, তর্কবিদ্যা ইত্যাদি। তো এই প্রধান শাখাগুলির মধ্যে থেকে কিন্তু আমরা ক্লাস 12-এ যে শাখাটি নিয়ে বিস্তারিতভাবে পড়াশোনা করব, সেটি হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা বা লজিক। তর্কবিদ্যা, যুক্তিবিদ্যা বা লজিক। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতে পারে যে কেন অন্যান্য যে প্রধান শাখাগুলি জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, এই শাখাগুলি বাদ দিয়ে কেন তর্কবিদ্যা নিয়েই আমরা আলোচনা করব। এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে দেখো, আমাদের একটুখানি ফিরে তাকাতে হয়। দেখো, আমরা মানুষরা কিন্তু বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে মানুষের কটা ধর্ম? দুটো ধর্ম। একটা হচ্ছে তাদের জীববৃত্তি, আর একটা হচ্ছে তাদের বুদ্ধিবৃত্তি। এখন বুদ্ধি আছে বলেই কিন্তু মানুষ কি করতে পারে? চিন্তা করতে পারে বা চিন্তা করতে সক্ষম, অর্থাৎ মানুষ চিন্তাশীল প্রাণী। এখন চিন্তা করতে পারলেই যে সবসময় সঠিক বা শুদ্ধ চিন্তা করতে পারবে তা কিন্তু নয়। চিন্তার মধ্যে অনেক যথার্থতা বা অসঙ্গতি এটা থাকতে পারে। তাহলে আমাদের এমন একটা শাস্ত্রের দরকার যাকে অনুসরণ করে মানুষ তার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে বা শুদ্ধভাবে চিন্তা করতে সমর্থ হবে। এই শাস্ত্রই হলো তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা। এই জন্যই কিন্তু আমরা দর্শনের প্রধান শাখা তর্কবিদ্যা বা লজিক, এই বিষয়টা নিয়ে আমরা ক্লাস 12-এ বিস্তারিত পড়াশোনা করব। এখন তর্কবিদ্যার যথাযথ স্বরূপ ও সংজ্ঞা, এইটা আমাদের বোঝা দরকার। এটা বুঝতে গেলে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তর্কবিদ্যার ইংরাজি প্রতিশব্দ লজিক, এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে আলোচনা করতে হবে। তাহলে লজিক এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ ভাঙলে পরে আমরা দেখি আমরা কি পাই। লজিক আমরা কি নিয়ে আলোচনা করব? যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা বা লজিক, LOGIC, লজিক। এই শব্দটা কোথা থেকে এসেছে, এর ব্যুৎপত্তি কিভাবে হয়েছে? দেখো, লজিক এই শব্দটা এসেছে একটি গ্রিক শব্দ লজিকি থেকে, LOGIKE, লজিকি। কি শব্দ থেকে এসেছে? একটি গ্রিক শব্দ থেকে। এই লজিকি শব্দটা আবার এসেছে ল্যাটিন শব্দ লাগাস থেকে। কি শব্দ? লাগাস, LOGOS, লাগাস। কি শব্দ? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ থেকে এসেছে। এখন
এই লগস শব্দের অর্থ কি? লগস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। চিন্তা বা ভাষা। তাহলে কি পেলাম? লজিক এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ ভাঙতে গেলে আমরা দেখি যে এই শব্দটা এসেছে গ্রিক শব্দ লজিকি থেকে। লজিকি শব্দটা এসেছে ল্যাটিন শব্দ লাগাস থেকে, যার অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। এখন চিন্তা কি না, চিন্তা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। এই চিন্তাটা যখন আমরা প্রকাশ করি তখন কিসের প্রয়োজন হয়? ভাষার প্রয়োজন। তাহলে চিন্তা আর ভাষা এই দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেজন্য তর্কবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থের সাহায্যে যদি সংজ্ঞা দিতে হয় বা ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা করি, তাহলে সেটা কি দাঁড়ায় না, তর্কবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। এখন আমাদের তাহলে তর্কবিদ্যার যে মূল বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করতে হবে। তর্কবিদ্যার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গেলে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে না, লজিক এই ইংরেজি প্রতিশব্দটা থেকে আমরা যে ব্যুৎপত্তিগত অর্থ পেয়েছি চিন্তা, সেই চিন্তা শব্দটা থেকে আমরা দেখব যে তার বিভিন্ন রকম অর্থ হয়। কিন্তু তর্কবিদ্যায় বা লজিকে আমরা চিন্তা এই শব্দটা থেকে কি করব না, দুটি যে চিন্তার সাহায্যে জ্ঞান পাওয়া যায় সে দুটোকে নিয়েই আলোচনা করব, বা এ দুটোই হচ্ছে তর্কবিদ্যার আলোচনার একটা অঙ্গ বলতে পারি। চিন্তা বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু সেগুলো আমাদের এখানে আলোচনার বিষয় নয়। তাহলে চিন্তার সাহায্যে আমরা দেখি কি কি জ্ঞান পেতে পারি। চিন্তার সাহায্যে আমরা দু রকম জ্ঞান পেতে পারি। কি কি দু রকম জ্ঞান? দেখো, চিন্তার সাহায্যে পাবো আমরা দু রকম জ্ঞান। কি কি? প্রত্যক্ষ জ্ঞান আর পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান কাকে বলে? আমরা ইন্দ্রিয়ের সাহায্যে সরাসরি যে জ্ঞান লাভ করি সেটি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। ইন্দ্রিয়ের সাহায্যে সরাসরি যে জ্ঞান লাভ করা হয় সেটি হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। এখন এই প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু কিছু অস্বাভাবিক ক্ষেত্র ছাড়া প্রায় ক্ষেত্রে কিন্তু এটা নির্ভুল হওয়ার সম্ভাবনায় থাকে। তবে এর পরিধিটা অত্যন্ত সংকীর্ণ, যার জন্য জ্ঞান অর্জনের জন্য আমাদের পরোক্ষ জ্ঞানের প্রয়োজন হয়। পরোক্ষ জ্ঞান কাকে বলে? অনুমানের সাহায্যে আমরা যে জ্ঞান লাভ করি তাকে বলে পরোক্ষ জ্ঞান। এই পরোক্ষ জ্ঞান আলোচনা করতে গেলে আমরা দেখব, দেখো আকাশে মেঘ দেখলাম, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ দেখলাম, দেখে কেউ অনুমান করলো যে বৃষ্টি হবে। এখন তার যে এই অনুমানের মাধ্যমে উপনীত সিদ্ধান্ত যে বৃষ্টি হবে, এটা যথার্থও হতে পারে অযথার্থও হতে পারে। তাহলে আমাদের কি প্রয়োজন না, এই পরোক্ষ জ্ঞান অর্থাৎ অনুমান সেটি যথার্থ হবে না অযথার্থ হবে তার জন্য তর্কের প্রয়োজন বা যুক্তির প্রয়োজন। তাহলে তর্কবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? অনুমান। তর্কবিদ্যায় চিন্তা বলতে কিন্তু এই অনুমানকেই বোঝায়। এখন তাহলে চলো আমরা বুঝি বা জেনে নিই অনুমান কাকে বলে। অনুমান কাকে বলে না, অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া যেখানে জ্ঞাত সত্য থেকে আমরা একটি অজ্ঞাত সত্যে বা সিদ্ধান্তে উপনীত হই। এখন জ্ঞাত সত্য থেকে যখন আমরা অজ্ঞাত সত্যে উপনীত হচ্ছি তার একটা উদাহরণ, ধরো আমি এখানে বসে আছি, দূরে পাহাড়ে দেখছি যে ধোঁয়া দেখা যাচ্ছে। এখানে বসে আমি কি অনুমান করলাম না, সেখানে আগুন আছে। তাহলে আমি এই যে অনুমানের সাহায্যে একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। এখন ব্যবহারিক জীবনে কিন্তু আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এরকম অনুমান ব্যবহারিক জীবনে প্রায়শই করে থাকি।
তো সেই অনুমানটা সত্য হবে বা যথার্থ হবে কিনা সেইটা নির্ধারণ করবে কে? তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা। অর্থাৎ যুক্তিবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি হচ্ছে না অনুমান। এই অনুমানটা কিন্তু দেখো একটা মানসিক প্রক্রিয়া। আমি প্রথমেই বললাম অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। তাহলে তাকে এবার কি করতে হবে? ভাষায় ব্যক্ত করতে হবে। অনুমানকে যখন ভাষায় ব্যক্ত করা হয় তখন তাকে বলা হয় যুক্তি। তাহলে অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া আর তার বাহ্যিক রূপ হচ্ছে যুক্তি। তর্কবিদ্যায় কিন্তু অনুমান আর যুক্তি এই কথা দুটিকে প্রায় সমার্থক হিসাবে মেনে নেওয়া হয়। কিসের পার্থক্য? শুধু স্তরের পার্থক্য। যখন কোনো বিষয়, যখন কোনো চিন্তা, যখন কোনো আমার প্রক্রিয়া, চিন্তন প্রক্রিয়া আমার চিন্তার স্তরে থাকছে তখন সেটা অনুমান। সেই বিষয়টাকে যখন, সেই একই বিষয়, ওই একই অনুমানকে যখন আমি ভাষায় ব্যক্ত করছি তখন সেটা হয়ে যাচ্ছে যুক্তি। তাহলে যুক্তি কি না অনুমানের ভাষায় প্রকাশিত রূপই হলো যুক্তি। অর্থাৎ যুক্তিবিজ্ঞান কি করে? তার মূল আলোচ্য বিষয় যুক্তি নিয়ে কাজ করে এবং কোন কোন নিয়ম মানলে যুক্তি শুদ্ধ বা বৈধ হবে তারই আলোচনা করে যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা বা লজিক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি আবার প্রথম থেকে একদম সংক্ষেপে বলছি। দেখো, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে তর্কবিদ্যা বা লজিক। এই লজিক শব্দটার, এই ইংরেজি শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ ভাঙলে আমরা কি পেয়েছি? চিন্তা। চিন্তা, এই চিন্তার সাহায্যে দুরকম জ্ঞান পাওয়া যায়, প্রত্যক্ষ আর পরোক্ষ। এই পরোক্ষ জ্ঞান বা অনুমান জ্ঞান হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। এবং অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি। তর্কবিদ কপি অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে তর্কবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, তর্কবিদ্যা হলো সেই শাস্ত্র যা বৈধ বা অবৈধ যুক্তি থেকে পৃথক করার পদ্ধতি বা নিয়ম নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাটি হচ্ছে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা বলা যেতে পারে, যে কপি যে সংজ্ঞাটি দিয়েছেন যে তর্কবিদ্যা হলো সেই শাস্ত্র যা বৈধ বা যথার্থ যুক্তি থেকে অবৈধ বা অযথার্থ যুক্তিকে পৃথক করার পদ্ধতি বা নিয়ম নিয়ে আলোচনা করে। তাহলে কি হলো? আমাদের যুক্তিবিদ্যা বা লজিকের মূল আলোচ্য বিষয় হলো যুক্তি। আমরা ক্লাস 12-এ প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টায় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুক্তি বা আর্গুমেন্ট। এই বিষয়ে তোমাদের বলি, এই প্রথম চ্যাপ্টারটা থেকে আমাদের কোনো বড় প্রশ্ন আসে না। প্রথম চ্যাপ্টারটা কি? যুক্তি। এই চ্যাপ্টারটা থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। এই চ্যাপ্টারটা থেকে আসবে এমসিকিউ 3 নম্বরের, এমসিকিউ 3 নম্বরের, শর্ট টাইপ আনসার 1 নম্বরের, মোট কত? এই 4 নম্বরের উত্তর আমাদের এই চ্যাপ্টার থেকে করতে হবে। যেহেতু সবই সংক্ষিপ্ত প্রশ্ন, সেজন্য আমাদেরকে কিন্তু চ্যাপ্টারটা খুব খুঁটিয়ে পড়তে হবে। এই বিষয়ে সেজন্য বলি যে তর্কবিদ্যা কিন্তু একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং অবশ্যই এটি একটি ব্যবহারিক বিদ্যা বা ব্যবহারিক বিজ্ঞান। কেন না? তর্কবিদ্যা শুধুমাত্র বৈধ যুক্তিকে কিভাবে অবৈধ যুক্তি থেকে পৃথক করব তার নিয়ম নীতি প্রণয়ন করে কিন্তু সে ক্ষান্ত হয় না। কিভাবে সেগুলোকে আমরা ব্যবহারিক জীবনে প্রয়োগ করব সেটাও কিন্তু আমাদেরকে তর্কবিদ্যা শিখিয়ে দেয়।
সেজন্য তর্কবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং অন্যদিকে তর্কবিদ্যা একটি ব্যবহারিক বিদ্যা বা ব্যবহারিক বিজ্ঞান। এ প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, এই তর্কবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা করব যুক্তি নিয়ে।